আসসালামু আলাইকুম। গ্রিন ভিলেজ কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি শাকিল স্যার আছি আপনাদের সাথে। আলোচনা করব মাইক্রোসফট অফিস ম্যানেজমেন্টের একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে। প্রিয় ভিউয়ার্স, আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ড আগে জেনেও থাকেন তবু আপনি ভিডিওটি দেখবেন, কারণ এই ভিডিওতে মাইক্রোসফট ওয়ার্ডের সকল টুলসের ব্যবহার অত্যন্ত সুন্দরভাবে দেখানো হয়েছে। তো ভিডিওটি যদি আপনি ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে আর আপনার কোনো ধরনের সমস্যাই থাকবে না। চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা জেনে নেই কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডকে ওপেন করতে হয়। তো মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার জন্য তিনটি পদ্ধতি রয়েছে। প্রথম পদ্ধতি হচ্ছে আপনি প্রথমত স্টার্ট মেনু থেকে আপনি মাই অল প্রোগ্রাম অথবা অল অ্যাপস আপনি ক্লিক করবেন। অর্থাৎ যদি আপনার কম্পিউটারটি উইন্ডোজ 7 হয়ে থাকে তাহলে আপনার অল প্রোগ্রাম শো করবে, এবং যদি উইন্ডোজ 11 হয়ে থাকে তাহলে আপনার ডান পাশে অল অ্যাপস এই প্রোগ্রামটি দেখতে পাবেন। তো অল অ্যাপস অথবা অল প্রোগ্রামে যাওয়ার পর আপনি এখানে মাইক্রোসফট অফিস নামে একটি প্রোগ্রাম দেখতে পাবেন। তো মাইক্রোসফট অফিসে ক্লিক করার পর এখানে আপনি মাইক্রোসফট ওয়ার্ডের সফটওয়্যারটি পেয়ে যাবেন। অবশ্যই মাইক্রোসফট অফিস প্রোগ্রামটি আপনার কম্পিউটারে ইনস্টল করা থাকতে হবে। যদি কোনো কারণে আপনার কম্পিউটারে মাইক্রোসফট অফিসের এই সফটওয়্যারটি ইনস্টল করা না থাকে তাহলে আপনাকে অবশ্যই পূর্ব থেকে ইনস্টল করে নিতে হবে। তো কিভাবে আপনি মাইক্রোসফট ওয়ার্ড ইনস্টল করবেন এই বিষয়ে আমাদের একটি ভিডিও পূর্বে আপলোড করা আছে, আপনি চাইলেও ভিডিওটি দেখে নিতে পারেন, এবং ওই ভিডিওর লিঙ্কটি আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এছাড়াও আমরা চাইলে ডেস্কটপে মাউসের রাইট বাটন ক্লিক করে নিউতে যাব। অর্থাৎ প্রথমত মাউসের যে দুটি বাটন থাকে লেফট এবং রাইট, আমরা রাইট বাটন ক্লিক করে নিউতে ক্লিক করব। নিউ থেকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট নামে একটি অপশন দেখা যাচ্ছে। এখানে ক্লিক করার পরে আপনার ডেস্কটপে একটি মাইক্রোসফট ওয়ার্ডের আইকন কিন্তু চলে এসেছে। এবার আপনি চাইলে যে কোনো নাম দিয়ে ফাইলটিকে সংরক্ষণ করতে পারবেন। অর্থাৎ যেমন আমি এখানে গ্রিন নাম দিয়ে ফাইলটিকে সংরক্ষণ করলাম। এবার আপনি যদি কিবোর্ড থেকে এন্টার প্রেস করেন অথবা আইকনটির উপরে দুইবার ক্লিক করেন তাহলে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন হয়ে যাবে। এছাড়াও আমরা আমাদের টাস্ক বারে মাইক্রোসফট ওয়ার্ডকে পিন করে রাখতে পারি। অর্থাৎ যদি আপনাদের কম্পিউটারের টাস্ক বারে এই এমএস ওয়ার্ডের প্রোগ্রামটিকে পিন করে রাখেন তাহলে সেখানেও আপনি ক্লিক করার সাথে সাথে মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন হয়ে যাবে। তো যদি আপনার কম্পিউটারে এই প্রোগ্রামটি পিন করা না থাকে তাহলে আপনি যদি পিন করতে চান তাহলে আপনি কিভাবে পিন করবেন তাও আমি দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ প্রথমত আপনি স্টার্টে ক্লিক করবেন এবং সেখান থেকে অল প্রোগ্রাম এবং অল অ্যাপস বা অল প্রোগ্রামে যাওয়ার পর আপনি মাইক্রোসফট অফিসে যাবেন, এবং অফিসে যাওয়ার পর আপনি যে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন সেখানে সরাসরি ক্লিক না করে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। তো রাইট বাটন ক্লিক করার পরে আপনি লক্ষ্য করুন একদম ওপরে মোর নামে একটি অপশন আপনারা দেখতে পাচ্ছি। এই মোরে ক্লিক করার পর বা মাউসটি রাখার পরে ডান পাশে আরো কিছু অপশন দেখা যাচ্ছে। তো এখান থেকে একদম প্রথমে যে অপশনটি দেওয়া আছে পিন টু টাস্ক বার, অর্থাৎ আমরা যদি এই পিন টু টাস্ক বারে ক্লিক করে দিই তখন আমরা লক্ষ্য করছি আমাদের টাস্ক বারে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি চলে এসেছে। তো এখানে ক্লিক করা মাত্রই আমাদের সামনে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি ওপেন হয়ে যাবে। তো এই পর্যায়ে আমরা জানবো মাইক্রোসফট ওয়ার্ড মূলত কি। অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড হলো যুক্তরাষ্ট্রের মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক তৈরিকৃত একটি ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড হলো একটি ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, অর্থাৎ যার মাধ্যমে আমরা শব্দ প্রক্রিয়াকরণ করে বিভিন্ন ডকুমেন্ট তৈরি করতে পারি। অর্থাৎ এমএস ওয়ার্ডের কাজ করার পরে যে ফাইলটি তৈরি হবে তাকে আমরা ডকুমেন্ট বলি। এখানে আমরা যে কোনো ধরনের ডকুমেন্ট তৈরি করতে পারবো। তো এই মাইক্রোসফট ওয়ার্ডকে আমরা সংক্ষেপে এমএস ওয়ার্ড বলে থাকি। আর এই প্রোগ্রামটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের মাইক্রোসফট নামের একটা কোম্পানি, যার প্রতিষ্ঠাতা বিল গেটস। তো মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে আপনি যে কাজগুলো করতে পারেন যেমন বই পুস্তক পত্র পত্রিকা প্রকাশনার কাজ, ডকুমেন্ট তৈরি, চিঠিপত্র, বায়োডাটা, প্রত্যয়নপত্র, দলিলপত্র, চুক্তিপত্র থেকে শুরু করে সব ধরনের লেখালেখির কাজ আপনারা খুব সহজে মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে করা যায়। তো আমরা এই পর্যায়ে জেনে নিব মাইক্রোসফট ওয়ার্ডের যে উইন্ডোজটি রয়েছে এই উইন্ডোজটির পরিচিতি। তো প্রথমত দেওয়া আছে টাইটেল বার, তারপরে দেওয়া আছে ফাইল মেনু, এগুলো হচ্ছে মেনু অথবা রিবন, এবং এখানে যা যা দেওয়া আছে এগুলো হচ্ছে সাব মেনু, এবং এটা হচ্ছে আমাদের একটি রুলার, এবং ডান পাশ বাম পাশে আমাদের একটি রুলার দেওয়া আছে। লাফালাফি করছে কার্সর, অর্থাৎ যেখানে আপনার কার্সরটি থাকবে সেখান থেকে লেখাটা শুরু হবে, এবং মাউস নাড়াচাড়া গুলো যা হচ্ছে তা হচ্ছে মাউস পয়েন্টার। এবং যে বাউন্ডারিটা আমরা লক্ষ্য করছি এটাকে আমরা বলি টেক্সট বাউন্ডারি।
এর ভিতরের অংশটাকে আমরা বলি ওয়ার্কিং এরিয়া, এবং বাইরের যে অংশটা দেওয়া আছে অর্থাৎ এটি হচ্ছে আমাদের মার্জিন। আমরা চাইলে মার্জিনকে চেঞ্জ করে নিতে পারবো। এবং এই বারটির নাম হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল বার। এবং নিচে যে বারটি দেওয়া আছে অর্থাৎ নিচে যখন আমরা পেজটিকে অনেক বেশি জুম করব তখন আমরা এই বারটিকে আমরা লক্ষ্য করব, এটা হচ্ছে হরিজন্টাল স্ক্রল বার। এবং এখান থেকে আমরা পেজটিকে জুম করতে পারবো, জুম প্লাস অথবা মাইনাস করতে পারবো। নিচে আছে টাস্ক বার এবং এটি হচ্ছে আমাদের স্টার্ট বার। তো এখন আমরা দেখব ফাইল মেনু যে কাজগুলো রয়েছে। নিউ নিউ শব্দের অর্থ আমরা জানি নতুন, অর্থাৎ যদি এটি আমাদের পুরনো কোনো ডকুমেন্ট হয়ে থাকে, আমরা একটি নতুন ডকুমেন্ট নিতে চাই, তাহলে আমরা ফাইল মেনু থেকে নিউতে ক্লিক করব এবং এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করে এই ক্রিয়েটে ক্লিক করা মাত্রই আমাদের সামনে একটি নতুন ডকুমেন্ট কিন্তু হাজির হয়ে যাবে। তো এছাড়াও এই সেম কাজটিকে আমরা আমাদের কিবোর্ড থেকে করতে পারি কন্ট্রোল চেপে এন প্রেস করে। অর্থাৎ আমাদের কিবোর্ড থেকে যদি আমরা কন্ট্রোল চেপে এন প্রেস করি তাহলে কিন্তু আমাদের এই নিউ কমান্ডটি ওপেন হয়ে যাবে, অর্থাৎ একটি নতুন ডকুমেন্ট আমাদের সামনে চলে আসবে। তো এই পেজটিকে যদি আমরা বন্ধ করতে চাই তাহলে আমরা ফাইল মেনু থেকে এই ক্লোজে ক্লিক করব, ফাইলটি আমাদের সামনে থেকে বন্ধ হয়ে গেল। এই কাজটি আমরা করতে পারি কন্ট্রোল চেপে ডব্লিউ প্রেস করে, অর্থাৎ কন্ট্রোল ডব্লিউ মানে হচ্ছে ক্লোজ করা। অর্থাৎ আমরা যদি কোনো ডকুমেন্টকে বন্ধ করতে চাই তাহলে আমরা আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ডব্লিউ প্রেস করব অথবা ফাইল মেনু থেকে ক্লোজে প্রেস করব, তাহলে আমাদের ফাইলটি বন্ধ হয়ে যাবে। তো কন্ট্রোল চেপে এন হচ্ছে একটু নতুন ডকুমেন্ট আনা এবং কন্ট্রোল চেপে ডব্লিউ হচ্ছে ফাইলটিকে বন্ধ করে দেওয়া। তবে অনেক ক্ষেত্রে যদি আমাদের ডকুমেন্টে কোনো লেখা থাকে তখন যদি আমরা ক্লোজ করতে যাই তাহলে কিন্তু আমাদের সামনে একটা নতুন ডায়ালগ বক্স আসবে যেখানে বলা থাকবে ডু ইউ ওয়ান্ট টু সেভ চেঞ্জ টু ডকুমেন্ট, অর্থাৎ আপনার ডকুমেন্টে যে লেখাটি আছে এই লেখাটি যদি আপনি সেভ করতে চান তাহলে আপনি ইয়েস, অন্যথায় নো প্রেস করবেন। অর্থাৎ আপনি যদি এই লেখাটিকে সেভ করতে না চান তাহলে আপনি নো প্রেস করবেন। আর যদি আপনি সেভ এবং ক্লোজ কোনোটাই করতে না চান তাহলে আপনি ক্যান্সেল প্রেস করে জাস্ট এই ডায়ালগ বক্সটিকে বাতিল করে দেবেন। তো আমরা যদি সেভ করতে চাচ্ছি না আমরা নোতে ক্লিক করে পেজটিকে ক্লোজ করে দিলাম। আশা করি বিষয়টি আমরা সম্পূর্ণ বুঝতে পেরেছি। তো এবার আমরা শিখব কিভাবে ফাইলটিকে সেভ করতে হয়। অর্থাৎ আমরা যে ডকুমেন্টটি নিয়ে কাজ করছি এই ফাইলটি এখনো সেভ করা হয়নি, বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেলে যে কোনো সময় আমাদের লেখাটি ডিলিট হয়ে যাবে। তো ফাইলটিকে সেভ করার জন্য আমরা ফাইল মেনু থেকে সেভে ক্লিক করব অথবা আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এস লিখব, কন্ট্রোল প্লাস এস, তাহলে আমাদের সেভ অপশনটি চলে আসবে। আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে এস প্রেস করলাম, আমরা লক্ষ্য করলাম আমাদের সামনে একটা ডায়লগ বক্স আসছে এবং এই বক্সের নাম হচ্ছে সেভ আস ডায়লগ বক্স। তো সেভ আস ডায়লগ বক্স থেকে আমরা এবার চয়েস করব যে আমরা এই ডকুমেন্টটিকে কোথায় সংরক্ষণ করতে চাই। আমরা চাইলে ডেস্কটপ চয়েস করতে পারি, ডকুমেন্ট চয়েস করতে পারি, এছাড়া আমাদের ডিএসপিসি যে ড্রাইভগুলো রয়েছে তা চয়েস করতে পারি। অর্থাৎ যদি আপনি ডেস্কটপ চয়েস করে দেন তাহলে আপনার যে স্ক্রিনটি রয়েছে আপনার স্ক্রিনে এসে ফাইলটি সেভ হয়ে যাবে এই ফাইলগুলোর মতো করে। যদি আপনি ডিএসপিসি চয়েস করে দেন, অর্থাৎ যে ডিএসপিসি বা মাই কম্পিউটার যেটাকে আমরা বলি, এই ডিএসপিসি যে ড্রাইভ আপনি চয়েস করবেন এবং যে ফোল্ডার চয়েস করে দিবেন সেখানে এসে ফাইলটি জমা হয়ে যাবে। যদি আমরা মাই ডকুমেন্ট চয়েস করি আমরা এই ডকুমেন্টস নামের ফোল্ডারে আমাদের ফাইলটিকে পেয়ে যাব। তো আপনি যদি কোনো লোকেশনে চয়েস না করে দেন, অর্থাৎ আপনি যখন ফাইল থেকে সেভে গেলেন এবং আপনি এখান থেকে কোনো লোকেশন চয়েস করলেন না, তাহলে অটোমেটিক কিন্তু ডকুমেন্টে গিয়ে সেভ হবে। অর্থাৎ ডিফল্ট সেটিং অনুসারে লোকেশন দেওয়া থাকে ডকুমেন্টস। তো আমরা আমাদের ফাইলটিকে ডেস্কটপে সেভ করছি, ডেস্কটপ চয়েস করে দিলাম এবং ফাইল নেম আমাকে এখানে টাইপ করতে হবে। যেমন আমি ফাইল নেম দিচ্ছি গ্রিন ভিলেজ। তো গ্রিন ভিলেজ লেখার পরে এবার আমরা এই সেভ আইকনে ক্লিক করব, অর্থাৎ সেভ আইকনে ক্লিক করার সাথে সাথে আমাদের ফাইলটি সেভ হয়ে যাবে। তবে অনেক ক্ষেত্রে আমরা চাই যে আমাদের ফাইলের গোপনীয়তা রক্ষা করার জন্য পাসওয়ার্ড দিয়ে সেভ করার জন্য। তো ওই ক্ষেত্রে আমরা এই টুলস অপশনে যাব এবং জেনারেল অপশনে ক্লিক করব। অর্থাৎ যদি আমরা পাসওয়ার্ড দিতে চাই তখনই কেবল আমাকে টুলস থেকে জেনারেল অপশনে ক্লিক করতে হবে, অন্যথা আমাকে এখানে যেতে হবে না, জাস্ট সেভে ক্লিক করে দিলেই সেভ হয়ে যাবে।
তো আমরা এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এবং সেম পাসওয়ার্ডটি আমি আমার পাসওয়ার্ড টু মডিফাই অপশনে দিয়ে দিচ্ছি। তো আপনি ওপরে এবং নিচে সেম পাসওয়ার্ড দিবেন, সেটা নাম্বার অথবা সংখ্যা হতে পারে। আমি একটি সংখ্যা দিয়েছি, আপনি চাইলে একাধিক সংখ্যাও দিতে পারেন। তো দেওয়ার পর এবার আপনি ওকে প্রেস করবেন এবং আবারও পাসওয়ার্ডটি দিবেন এবং আবারও পাসওয়ার্ডটি দিবেন, অর্থাৎ একই পাসওয়ার্ড আপনাকে 4 বার দিয়ে কনফার্ম করতে হবে। এবার এই সেভ আইকনে ক্লিক করার সাথে সাথে আপনার ফাইলটি সেভ হয়ে যাবে। আমরা লক্ষ্য করলাম আমরা যে নামটি টাইপ করেছিলাম টাইটেল বারে কিন্তু সেই নামটি শো করছে, অর্থাৎ ফাইলটি সেভ হয়ে গেছে। এখন যদি আপনি আপনার ডকুমেন্টে কোনো কিছু লিখে আপনি জাস্ট ফাইল মেনু থেকে সেভে ক্লিক করে দেন, অর্থাৎ ফাইল মেনু থেকে সেভ, অথবা একদম উপরে লক্ষ্য করুন এই সেভের একটি অপশন দেওয়া আছে। এই সেভ অথবা কিবোর্ড থেকে যদি আপনি কন্ট্রোল চেপে এস প্রেস করেন তাহলে আপনার বাকি অংশটি সেভ হয়ে যাবে। অর্থাৎ আপনি এখন যা কিছু লিখবেন এই পরবর্তী অংশটি সেভ করার জন্য আপনাকে আবারও সেভ অপশনে ক্লিক করতে হবে অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে এস চাপতে হবে। তো যদি আপনি কন্ট্রোল চেপে এস অথবা সেভ আপনি পরবর্তীতে না করেন আপনার বাকি অংশটি আর সেভ হবে না। তো আমরা এই ফাইলটিকে ক্লোজ করে দিই এবং ক্লোজ করার পরে এখন আমি ফাইলটিকে ওপেন করতে চাই। ওপেন করার জন্য আমি চাইলে ডেস্কটপে দেখুন আমাদের যে ফাইলটি আমরা সেভ করেছিলাম তা শো করছে। আমরা ইচ্ছে করলে এখন এই ডেস্কটপ থেকে ডাবল ক্লিক করে ফাইলটিকে ওপেন করতে পারি, অথবা আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের যে মূল উইন্ডোজটি আছে যে উইন্ডো থেকে ফাইল মেনু থেকে ওপেনে ক্লিক করব, ফাইল মেনু থেকে ওপেন অথবা কন্ট্রোল চেপে ও প্রেস করব। এবার আমাদের ফাইলটি যেখানে সেভ করা আছে, যেমন ডেস্কটপে সেভ করা ছিল, আমরা লোকেশন চয়েস করলাম যে কোথায় আমাদের পূর্বের ফাইলটি ছিল। এবার ডেস্কটপ থেকে আমাদের যে ফাইলটি আমরা ওপেন করতে চাই তা সিলেক্ট করে ওপেনে ক্লিক করে দিলাম। আমরা লক্ষ্য করছি যে আমাদের এখানে পাসওয়ার্ড দেওয়ার কথা বলা আছে, অর্থাৎ আমরা ওই সময় সেভ করার জন্য পাসওয়ার্ড দিয়েছিলাম। আমরা ওই পাসওয়ার্ডটি টাইপ করে ওকে এবং আবারও পাসওয়ার্ড দিয়ে ওকে প্রেস করলাম। তাহলে দেখুন আমাদের ফাইলটি কিন্তু ওপেন হয়ে গেছে। অর্থাৎ কোনো ডকুমেন্টকে সেভ করার জন্য আমরা ফাইল মেনু থেকে সেভে যাব এবং সেখান থেকে নাম লোকেশন চয়েস করে দিই এবং প্রয়োজনীয় ক্ষেত্রে পাসওয়ার্ড দিয়ে আমরা সেভে ক্লিক করা মাত্র ফাইলটি সেভ হয়ে যাবে। তো ওপেন করার জন্য আমরা ফাইল মেনু থেকে ওপেন অথবা আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ও প্রেস করি তাহলে কিন্তু ওপেনের যে অপশনটি আছে আমাদের এখানে চলে এসেছে। এবার আমরা যে ফাইলটিকে ওপেন করতে চাই তা সিলেক্ট করে দিয়ে ওপেনে ক্লিক করা মাত্রই ফাইলটি ওপেন হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম নিউর কাজ হচ্ছে একটি নতুন ডকুমেন্ট ওপেন করা এবং কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল চেপে এন, এবং ওপেনের কাজ হচ্ছে পূর্বে সেভ করা কোনো ফাইলকে ওপেন করা এবং কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল চেপে ও। অর্থাৎ সেভের কাজ হচ্ছে কোনো ডকুমেন্টকে সংরক্ষণ করা এবং কিবোর্ড কমান্ডটি হচ্ছে কন্ট্রোল চেপে এস, এবং ক্লোজের কাজ হচ্ছে চলতি ডকুমেন্টকে বন্ধ করে দেওয়া এবং কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল চেপে ডব্লিউ। তো এই পর্যায়ে আমরা দেখব যে কিভাবে একটি ফাইলকে আপনি পাসওয়ার্ড মুক্ত করবেন। অর্থাৎ একটু আগে আমরা একটি ফাইলকে পাসওয়ার্ড দিয়েছিলাম এই ফাইলটিকে, এখন আমরা চাই এই ফাইলটিকে পাসওয়ার্ড মুক্ত করব, অর্থাৎ ফাইল থেকে পাসওয়ার্ডটি রিমুভ করে দেব যাতে পাসওয়ার্ড ছাড়াই ফাইলটি ওপেন হয়ে যায়। তো তার জন্য আমরা প্রথমত ফাইলটিকে ওপেন করে নিতে হবে। এবার ফাইল মেনু থেকে আমরা সেভ আজ অপশনে যাব, অর্থাৎ এখন যতই আমরা সেভে ক্লিক করি কোনো অপশন কিন্তু আমাদের সামনে আসবে না, জাস্ট যা আমরা পরবর্তীতে লিখব তা সেভ হয়ে যাবে। এবার ফাইল মেনু থেকে সেভ আজে যাব এবং এই টুলস থেকে জেনারেল অপশনে যাব। জেনারেল অপশন থেকে আমরা আমাদের ফাইল থেকে পাসওয়ার্ডটি রিমুভ করে দিলাম। এবার ওকে করে দিই এবং আবারও সেভ দিয়ে দিলাম। তাহলে আমাদের ফাইল থেকে এবার পাসওয়ার্ডটি রিমুভ হয়ে গেল। আমরা ইচ্ছে করলে পাসওয়ার্ড যদি আবার নতুন করে দিতে চাই তাহলে আমরা আবারও সেভ আজে যাব এবং টুলস থেকে জেনারেল অপশন থেকে আমরা আবার নতুন করে পাসওয়ার্ড দিয়ে ফাইলটিকে ওকে করে সেভ দিয়ে দেব। তাহলে আমাদের ফাইলটিতে আবারও পাসওয়ার্ড দেওয়া হয়ে যাবে। তা আমরা এখন ফাইলটিকে একটু ক্লোজ করে দেখি পাসওয়ার্ড রিমুভ হয়েছে কিনা। আমরা ফাইল থেকে ওপেনে যাব এবং ডেস্কটপ থেকে আমরা ফাইলটি চয়েস করি যে ফাইলটিতে আমরা পাসওয়ার্ড দিয়েছিলাম পূর্বে। এবার ওপেনে ক্লিক করা মাত্রই ফাইলটি ওপেন হয়ে গেল। এখন কিন্তু কোনো ধরনের পাসওয়ার্ড চাইনি। তাহলে আমরা বুঝতে পারলাম যে পাসওয়ার্ডটি রিমুভ হয়ে গেছে। তো সেভ আস থেকে আমরা আরো একটি কাজ করতে পারি, যেমন এই ফাইলটিকে আমরা সেভ করেছি গ্রিন ভিলেজ নামে। আমরা যদি কোনো কারণে চাই এই ফাইলের আরো একটি কপি প্রয়োজন আমার, যেমন আমরা অনেক সময় কোনো সিভিকে কপি করতে চাই, কোনো ডকুমেন্ট কপি করতে চাই, তাহলে ওই ক্ষেত্রে আমরা ফাইলগুলো থেকে সেভ আজে ক্লিক করব। তো সেভ আজে যাওয়ার পর এবার জাস্ট ফাইলের নামটি চেঞ্জ করে দিব, যেমন আমরা ওই সময় ছিল গ্রিন ভিলেজ, আমরা এখন দিয়ে দিলাম
ব্লু ভিলেজ। এবার ব্লু ভিলেজ দেওয়ার পরে আমরা যদি সেভে ক্লিক করে দিই, তারপর লক্ষ্য করলাম ব্লু ভিলেজ নামে আমাদের সামনে আরো একটি ফাইল চলে এসেছে এবং এই ফাইলটির মধ্যে কিছু সেম লেখা রয়েছে। আমরা এবার এই ফাইলের লেখাগুলোকে আমরা এডিট করে দিলাম, চেঞ্জ করে দিলাম, পরিবর্তন করে দিলাম, দিয়ে সেভ করে দিলাম। এবার যখন আমরা ফাইলটি ক্লোজ করে দিয়ে আমরা ওপেন করতে যাব, আমরা লক্ষ্য করব দুটি ফাইল কিন্তু আমাদের এখানে রয়েছে, একটি ব্লু ভিলেজ আর একটি হচ্ছে গ্রিন ভিলেজ। এবার আমরা যে ফাইলটিকে ওপেন করে কাজ করব, আমরা কিন্তু ওই ফাইলটিতে আলাদা আলাদা লেখা লক্ষ্য করব। ব্লু ভিলেজ আমরা এবার ওপেন করি, লক্ষ্য করলাম আমাদের কিন্তু দুইটি ফাইল হয়ে গেছে। অর্থাৎ কোনো ফাইলকে যদি আমরা কপি করতে চাই, আমরা সেই ক্ষেত্রে ফাইল মেনু থেকে সেভ আজ কমান্ডটি ব্যবহার করতে পারি। তার আমরা বুঝতে পারলাম নিউ, ওপেন, সেভ, সেভ আজ এবং ক্লোজ। এই পর্যায়ে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি, তা হচ্ছে পেজ সেট আপ করা। অর্থাৎ এমএস ওয়ার্ড ওপেন করার পর আপনার সর্বপ্রথম যে কাজটি করার প্রয়োজন হবে তা হচ্ছে পেজ সেট আপ করা। তো পেজ সেট আপ করার জন্য আমরা যাব পেজ লেআউট অপশনে। তো পেজ লেআউট থেকে প্রথমত আমরা দেখব মার্জিন। মার্জিন মূলত অর্থাৎ আমরা আমাদের ডকুমেন্টের চারপাশে যে মার্জিন আমরা ব্যবহার করি, এই মার্জিনটা আমরা এখান থেকে চয়েস করব। তো এখানে কিছু অটো অপশন দেওয়া আছে, যেমন চারদিকে 1 ইঞ্চি। এখন লক্ষ্য করুন আমার পেজের চারদিকে 1 ইঞ্চি পরিমাণ মার্জিন কিন্তু রয়েছে। এছাড়া আমি চাইলে চারদিকে 0.5 অর্থাৎ আধা ইঞ্চি মার্জিন আমরা চয়েস করতে পারি। এছাড়াও এখানে আরো কিছু অপশন দেওয়া আছে, অর্থাৎ আমাদের যদি এই মার্জিনগুলো চয়েস হয় আমরা এখান থেকে নিয়ে নেব। যদি আমাদের এই মার্জিনগুলো চয়েস না হয় তাহলে আমরা কাস্টম মার্জিনে যাব। এই কাস্টম মার্জিনে যাওয়ার পরে আমরা একটা অপশন দেখতে পাবো, পেজ সেটআপ ডায়লগ বক্স আমাদের সামনে চলে এসেছে। এছাড়াও যদি আমাদের একদম বাম পাশে যে রুলারটি রয়েছে, এই রুলারে ডাবল ক্লিক করলে কিন্তু আমাদের সামনে পেজ সেটআপ ডায়লগ বক্সটি চলে আসবে। তো পেজ সেটআপ ডায়লগ বক্স থেকে প্রথমত আমরা মার্জিন চয়েস করব, টপ, বটম, লেফট, রাইট। অর্থাৎ টপ হচ্ছে আমাদের উপরের অংশ, লেফট হচ্ছে আমাদের বাম পাশের অংশ, বটম হচ্ছে আমাদের পেজের নিচের অংশ এবং রাইট হচ্ছে ডান পাশে যে অংশটি রয়েছে। তো আমরা ওপরে আমি আমার ইচ্ছে মতো দেওয়ার জন্য এই ওপরের ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করলে বাড়বে এবং নিচের অ্যারোতে ক্লিক করলে কমবে। এছাড়া আমরা আমাদের কিবোর্ড থেকে চাইলে ইচ্ছে মতো যেমন 1.5 আমি লিখে দিলাম, আবার এখানে আমি 1 ইঞ্চি লিখে দিলাম অথবা 0.5 লিখে দিলাম, মানে আমি আমার ইচ্ছে মতো মার্জিন চয়েস করে দিলাম। এবার ওকে প্রেস করা মাত্র আমরা লক্ষ্য করব মানে আমাদের পেজটি ওই মার্জিন অনুসারে হয়ে গেছে। এবার কাস্টম মার্জিন থেকে আমরা চাইলে এখান থেকে আর দুইটি অপশন রয়েছে, একটা হচ্ছে ওরিয়েন্টেশন। অর্থাৎ ওরিয়েন্টেশন শব্দের অর্থ হচ্ছে পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে জানা। অর্থাৎ আমরা আমাদের কাগজটিকে কোন অবস্থা রাখতে চাই তা আমরা এখান থেকে নির্ণয় করব। আমরা আমাদের পেপারটিকে দুটি অবস্থা রাখতে পারি, একটা হচ্ছে লম্বালম্বি, একটা হচ্ছে আড়াআড়ি। অর্থাৎ পোর্ট্রেট হচ্ছে লম্বালম্বি এবং ল্যান্ডস্কেপ হচ্ছে আড়াআড়ি। লক্ষ্য করুন আমরা প্রিভিউতে কিন্তু দেখতে পাচ্ছি। তো পোর্ট্রেটে ক্লিক করলে আমাদের পেজটি লম্বালম্বি হয়ে যাবে এবং ল্যান্ডস্কেপ ক্লিক করার পরে আমাদের পেজটি আড়াআড়ি হয়ে যাবে। দেখুন আমাদের পেজটি এখন আড়াআড়ি অবস্থায় রয়েছে। তো আমরা যদি সেখান থেকে ছাড়াও আমরা চাইলে এই ওরিয়েন্টেশন থেকে লম্বালম্বি এবং আড়াআড়ি কিন্তু করতে পারি। আমরা যদি চাই যে আমাদের পেজটিতে লম্বালম্বি কাজ করব তাহলে পোর্ট্রেট রাখবো এবং আড়াআড়ি কাজ করতে চাইলে ল্যান্ডস্কেপ রাখবো। এবার এই সাইজ থেকে আমরা কোন সাইজের পেপার নিয়ে আমরা কাজ করব আমরা চয়েস করে দিব। যেমন আমরা চাইলে এখান থেকে A4, লেটার, মোর পেপার অপশন থেকে গিয়ে আমরা চাইলে আরো অনেকগুলো পেপার অপশন কিন্তু আমরা এখানে পেয়ে যাব। লেটার, A3, B3, ট্যাবলেট, অনেক ধরনের সাইজ এখানে দেওয়া থাকবে। তা আপনি এখান থেকে জাস্ট যেই সাইজটা আপনার প্রয়োজন তা আপনি চয়েস করে ওকে করে দিলে ওই পেপারটি আপনার সামনে চলে আসবে। তো এছাড়াও যদি আপনার সামনে যদি আপনার প্রয়োজনীয় কোনো পেপার থাকে যেটা সাইজ আপনার জানা নেই, ওই ক্ষেত্রে আপনি আপনার কিবোর্ড থেকে সংখ্যা দিয়ে দিবেন যে আপনি এত ইঞ্চি বাই এত ইঞ্চি একটি পেপার চান। যেমন আমি এখানে দিয়ে দিলাম যে আমি একটি 10 ইঞ্চি বাই 7 ইঞ্চি আমি একটা পেপার চাচ্ছি, দিয়ে আমি এবার ওকে করে দিলাম। তাহলে কিন্তু আমাদের সামনে ওই সাইজের একটা পেপার চলে আসলো। তো আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন। অর্থাৎ পেজ সেটআপ করার জন্য মার্জিন থেকে প্রথমত আমরা মার্জিন চয়েস করবো যে কোনো পাশে কতটি অংশ খালি রাখতে চাই এবং পেপারটিকে আমরা লম্বালম্বি করতে চাই নাকি আড়াআড়ি করতে চাই এবং পেপার সাইজ কি A4 লিগ্যাল লেটার কেমন হবে তা আমরা এখান থেকে নির্ণয় করব। তাই এই পেজ সেটআপটি আমরা অবশ্যই যে কোনো কাজ শুরু করার পূর্বে আপনাকে পেজ সেটআপটি করতে হবে এবং পেজ সেটআপ করার পরপরই আপনাকে
যে আপনার লেখালেখির কাজগুলো শুরু করতে হবে এবং সেভের কাজগুলো করতে হবে। অর্থাৎ আপনি চাইলে আগে সেভ করেই পেজ সেটআপ করতে পারেন, অথবা পেজ সেটআপ করে আপনার ফাইলটিকে সেভ করতে পারেন। তো এবার আমরা শিখব ফাইলকে কিভাবে আমরা প্রিন্ট করব। ধরুন আমরা এই লেখাটি লিখে নিয়েছি, এখন এই লেখাটিকে আমরা প্রিন্ট করতে চাই। তো অনেক ক্ষেত্রে আমাদের যেমন এখানে কিছু দাগ দেখা যাচ্ছে বা অন্যরকম দেখা যাচ্ছে, অনেক ক্ষেত্রে আমরা দেখি যে কোনো লেখাকে কাজ করার পর প্রিন্ট করতে গেলে সে লেখাটি আর প্রিন্টটা ঠিক মতো আসছে না। এই জন্য সবার প্রথমে আমরা দেখে নেব কিভাবে লেখাটি প্রিন্ট হচ্ছে, অর্থাৎ প্রিন্ট প্রিভিউতে আমরা দেখে নিব। তো প্রিন্ট প্রিভিউ দেখার জন্য আমরা ফাইল মেনু থেকে প্রিন্টে কার্সরটি রাখবো, এবং প্রিন্টে কার্সর রাখার পর ডান পাশে আপনি লক্ষ্য করবেন প্রিন্ট প্রিভিউ লেখা আছে। তো প্রিন্ট প্রিভিউতে ক্লিক করার পর আপনি লক্ষ্য করুন যে আপনার পেপারটি একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে ঠিক যেমন দেখা যাবে আপনার প্রিন্টে ঠিক তেমনই আসবে। আপনি যদি এখানে দেখেন যে আপনার পেজ সেটআপ কোনো কারণে সমস্যা আছে, আপনি চাইলে এখানে মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ আবার নতুন করে চয়েস করতে পারেন। তো আমি যদি দেখি যে হ্যাঁ সবকিছু ঠিক আছে, এই পর্যায়ে আপনি প্রিন্ট করতে চান, তাহলে আপনি অবশ্যই প্রিন্টে ক্লিক করবেন, অথবা অথবা আপনি সরাসরি ফাইল মেনু থেকে প্রিন্টও ক্লিক করতে পারেন, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে পি চাপবেন, অর্থাৎ কন্ট্রোল পি চাপলে আপনার সামনে এই প্রিন্ট অপশনটি চলে আসবে। তো প্রিন্ট অপশনটি আসার পরে আপনি এখান থেকে চয়েস করবেন যে প্রিন্টার নেম, আপনি কোন প্রিন্টারে পেপারটিকে প্রিন্ট করতে চান। আপনি প্রয়োজনীয় প্রিন্টারটি চয়েস করার পরে এবার পেজ রেঞ্জ চয়েস করতে হবে আপনাকে। তো পেজ রেঞ্জ বলতে আমরা বুঝি অল অল, অর্থাৎ যে আমাদের ডকুমেন্ট অনেক সময় আমরা অনেকগুলো পেজ নিয়ে কিন্তু কাজ করে থাকি, যেমন আমাদের এখানে মাত্র 2টি পেজ আছে। তো আমরা যদি অল দিয়ে দিই তাহলে কিন্তু 2টি পেজ প্রিন্ট হয়ে যাবে। আর যদি আমরা কারেন্ট পেজ দিই, কারেন্ট পেজ বলতে আমরা বুঝি বর্তমান পেজ বা চলতি পেজ, যেমন আমাদের সামনে কিন্তু এখন 2টি পেজই আছে, কিন্তু কার্সর আছে আমাদের দ্বিতীয় পেজটিতে। অর্থাৎ যেই পেজ আপনার এই কার্সরটি থাকবে এবং যে পেজটি আপনার সামনে ওপেন করা থাকবে, ঠিক ওই পেজটি কিন্তু প্রিন্ট হয়ে যাবে। অর্থাৎ কারেন্ট পেজ বলতে আমরা বুঝি যেই পেজে কার্সর আছে এবং যে পেজটি আমাদের সামনে ওপেন করা আছে, তাহলে শুধুমাত্র ওই পেজটি প্রিন্ট হবে কারেন্ট পেজ চয়েস করার পরে। তো পেজেস থেকে আপনি চাইলে পেজ নাম্বার দিয়ে আপনি আপনার ইচ্ছা মতো পেজকে প্রিন্ট করতে পারেন। যেমন আমাদের এখানে যদি আমাদের এখানে 20টি পেজ থাকে, তাহলে আমি যদি এখানে লিখে দিই 1,5,10, অর্থাৎ 1 নাম্বার, 5 নাম্বার এবং শুধুমাত্র 10 নাম্বার পেজটাই প্রিন্ট হবে। অর্থাৎ যদি আপনি কমা দিয়ে দেন তাহলে যেই পেজে নাম্বারটি দিবেন শুধুমাত্র ওই পেজটি প্রিন্ট হবে, অন্য পেজগুলো প্রিন্ট হবে না। তো আপনি যদি এখান থেকে লিখে দেন 5-10, অর্থাৎ শুধুমাত্র 5 থেকে 10 নাম্বার পেজটি প্রিন্ট হবে, অন্য পেজগুলো কিন্তু আর এখানে প্রিন্ট হবে না। এবং আপনি চাইলে আবার এখানে দিতে পারেন যে 15,20, অর্থাৎ 5 থেকে 10, 15 এবং 20 নাম্বার পেজটি আমরা প্রিন্ট করতে যাচ্ছি। তাহলে আমরা যা দেখলাম যে এখান থেকে প্রিন্টার চয়েস করতে হবে, কোন কোন পেজগুলো প্রিন্ট করব তা আমরা চয়েস করলাম। এবার আমরা চয়েস করব যে একই লেখার কতটি কপি আমরা করতে চাই, অর্থাৎ এখান থেকে আমাকে চয়েস করতে হবে যে কতটি কপি আমরা করতে চাই। যেমন আমরা এখানে চয়েস করলাম যে আমরা 5 কপি করতে চাই, অর্থাৎ আপনার সেম লেখাটি 5 বার প্রিন্ট হবে। ঠিক আপনি যতটা প্রিন্ট করতে চান, যতটা কপি করতে চান আপনি এখানে লিখে দেওয়ার পর এবার আপনি যদি ওকে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার পেজটি প্রিন্ট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে অবশ্যই আপনার সাথে আপনার এই ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে অবশ্যই কম্পিউটারের সাথে একটি প্রিন্টার এড করা থাকতে হবে, পেপার দেওয়া থাকতে হবে, প্রিন্টারটি অন করা থাকতে হবে, তাহলে কিন্তু প্রিন্টটি হয়ে যাবে। এবং এছাড়াও কিছু প্রিন্টার রয়েছে যেখানে আপনি প্রপার্টিসে ক্লিক করে আর কিছু সেটিং করতে হবে, অর্থাৎ সেখানে আপনার লম্বালম্বি প্রিন্ট করতে চান নাকি আড়াআড়ি প্রিন্ট করতে চান, আবার কোন কোয়ালিটির প্রিন্ট করতে চান, হাই কোয়ালিটির, নর্মাল কোয়ালিটির বা ড্রাফটিং কোয়ালিটি করতে চান কিনা, সাদা কালো করতে চান বা কালার করতে চান কিনা, এই বিষয়গুলো জাস্ট আপনি একবার দেখলে আপনি করতে পারবেন। জাস্ট চয়েস করে দিয়ে আপনি ওকে প্রেস করলেই আপনার কিন্তু প্রিন্টার থেকে লেখাটি প্রিন্ট হয়ে যাবে। আশা করি আমরা সবাই প্রিন্ট করতে পারবো। তাহলে আমরা দেখলাম নিউ, ওপেন, সেভ, সেভ আস, প্রিন্ট, প্রিন্ট প্রিভিউ এবং ক্লোজ। তো ফাইল মানে যে বাকি যে কমান্ডগুলো রয়েছে এগুলো তেমন একটা ব্যবহার করা হয় না, তাই আমি আপনাকে এই প্রোগ্রামগুলো এড়িয়ে গেলাম। তো এবার আসি হোমে। হোম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রিবন বা মেনু। হোমের যে কাজগুলো রয়েছে তা আপনি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। একদম প্রথমত যে অপশনটি দেওয়া আছে কাট, কপি, পেস্ট, এই 3টি অপশন আমরা এখন দেখব। কাট, কপি, পেস্ট। কাট বলতে আমরা যা বুঝি অর্থাৎ কোনো কিছুকে কেটে ফেলা। আসলে এখানে কেটে ফেলা বলতে কিছু নেই,
আমরা এখান থেকে কাট বলতে আমরা বুঝবো মুভ করা, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া। ধরুন কোনো কারণে আপনার এই লেখাটি আপনার এখানে প্রয়োজন নেই, তবে এই লেখাটি আপনার এখানে প্রয়োজন। তো এই ক্ষেত্রে আপনি প্রথমত লেখাটিকে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার জন্য অনেকগুলো অপশন রয়েছে। তো চলুন সিলেক্ট করা অপশনগুলো আমরা আগে ভালোভাবে জেনে নিই। অর্থাৎ যদি আপনি কোনো লেখার মধ্যে বা কোনো শব্দের মধ্যে ডাবল ক্লিক করেন বা দুইবার ক্লিক করেন, তাহলে শুধুমাত্র ওই শব্দটি কিন্তু সিলেক্ট হয়ে যাবে। অর্থাৎ কোনো শব্দের মধ্যে ডাবল ক্লিক করলে ওই শব্দটি সিলেক্ট হয়ে যায়। তো পরপর 3 বার যদি আমরা ক্লিক করি, তাহলে ওই প্যারাগ্রাফটি ফুল কিন্তু সিলেক্ট হয়ে যাবে। অর্থাৎ 2 বার ক্লিক করলে শব্দটি এবং পরপর 3 বারে ক্লিক করলে ফুল প্যারাগ্রাফটি সিলেক্ট হয়ে যায়। এছাড়াও আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে এ প্রেস করি, তাহলে আমাদের ডকুমেন্টের সমস্ত লেখাগুলো কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। এছাড়াও আমাদের দেখুন এই যে হোম রিবনে সিলেক্ট নামের অপশন দেওয়া আছে ডান পাশে। এই সিলেক্টে ক্লিক করে এই সিলেক্ট অল ক্লিক করার সাথে সাথে আপনার ডকুমেন্টের সমস্ত লেখাগুলো সিলেক্ট হয়ে যাবে। অর্থাৎ আমাদের এখানে যদি আর 20টি পেপারও থাকতো বা 20টি পেজ লেখা থাকতো, তাহলে কিন্তু 20টি পেজ সহ সিলেক্ট হয়ে যাবে। এছাড়াও আপনি চাইলে আপনার কম্পিউটার থেকে শিফট চেপে, অর্থাৎ শিফট চেপে রাইট অ্যারো প্রেস করলে 1 অক্ষর পরিমাণ ডানে সিলেক্ট হবে এবং শিফট চেপে লেফট অ্যারো প্রেস করলে 1 অক্ষর পরিমাণ বামে সিলেক্ট হবে এবং শিফট চেপে আপ অ্যারো, অর্থাৎ এই উপরে যে অ্যারো চিহ্নটি আপনার দেওয়া থাকে এই অ্যারোটি প্রেস করার জন্য যদি আপনি অর্থাৎ শিফট চেপে আপ অ্যারো আপনি প্রেস করেন, তাহলে 1 লাইন পরিমাণ উপরে সিলেক্ট হয়ে যাবে এবং শিফট চেপে যদি আপনি ডাউন অ্যারো প্রেস করেন 1 লাইন পরিমাণ নিচে সিলেক্ট হবে। এছাড়াও আপনি যদি কন্ট্রোল শিফট ইন চাপেন, অর্থাৎ আপনি আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল এবং শিফট চেপে আপনার যে ইন বাটনটি রয়েছে ইন চাপার সাথে সাথে দেখবেন আপনার ডকুমেন্টের সর্বশেষ পর্যন্ত সিলেক্ট হয়ে যাবে। অর্থাৎ আপনি কার্সরটি যেখানে রাখবেন সেখান থেকে শেষ অবধি সিলেক্ট হয়ে যাবে। যেমন আমি যদি কার্সরটিকে এখানে রেখে কন্ট্রোল শিফট ইন চাপি, তাহলে ডকুমেন্টের শেষ পর্যন্ত সিলেক্ট হয়ে গেছে। এবং আমরা যদি এখানে কার্সর রেখে কন্ট্রোল শিফট হোম চাপি, তাহলে আমাদের ডকুমেন্টের প্রথম পর্যন্ত সিলেক্ট হয়ে যাবে। এবং শুধুমাত্র যদি আপনি শিফট চেপে ইন চাপেন, লাইনের শেষ পর্যন্ত সিলেক্ট হয়ে যাবে। অর্থাৎ আমি যদি লাইনের মাঝামাঝি রেখে শিফট চেপে ইন চাপি, আমাদের লাইনের শেষ পর্যন্ত সিলেক্ট হয়ে গেল। এবং আমরা যদি কার্সরটিকে মাঝখানে রেখে শিফট চেপে হোম চাপি, লাইনের প্রথম পর্যন্ত সিলেক্ট হয়ে যাবে। তো এছাড়াও রয়েছে মাউসের লেফট বাটন চেপে আমি আমার ইচ্ছা মতো ডানে বামে ইচ্ছা মতো কিন্তু সিলেক্ট করতে পারছি। এছাড়াও আমরা কিছু অংশ সিলেক্ট করার পর এবার শুধুমাত্র কন্ট্রোল প্রেস করে, অর্থাৎ আমরা আমাদের কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে রাখলাম এবং আমাদের মাউসের লেফট বাটন চেপে আমরা যেদিকে ড্র্যাগ করব ঠিক ওই অংশটা দেখুন সিলেক্ট হচ্ছে। অর্থাৎ এই সিলেক্ট করার জন্য অনেকগুলো অপশন এখানে দেওয়া আছে, আপনি চাইলে এই সিলেক্ট করার অপশনগুলো শিখে নিতে পারেন। যাই হোক, আমরা এখন শিখবো বলেছিলাম যে কাট, কপি, পেস্ট, 3টি অপশন। আমরা বলছি যে তো আমরা এখন শিখবো কাট, কপি এবং পেস্ট অপশনটি। তো কাট অর্থাৎ কাট হচ্ছে মুভ করা, অর্থাৎ এই লেখাটি আমার এখানে প্রয়োজন নেই, আমাদের এখানে প্রয়োজন, তাহলে আমরা কাট করে লেখাটিকে নিয়ে আসবো। তো প্রথমত আমরা লেখাটিকে সিলেক্ট করি যে কোনো উপায়। সিলেক্ট করার পরে আমরা এই হোম মেনু থেকে কাট অথবা কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল এক্স প্রেস করব, কন্ট্রোল চেপে এক্স, অথবা সিলেক্ট করা অংশ যদি আমরা মাউসের রাইট বাটন ক্লিক করি তাহলে কিন্তু আমরা কাট অপশনটি পেয়ে যাব। তো যেভাবে হোক আমরা কাটে ক্লিক করে দিলাম। দেখুন আমাদের এখান থেকে লেখাটি কিন্তু হাইড হয়ে গেছে, অর্থাৎ চলে গেছে। এবার যেখানে আমাদের লেখাটি প্রয়োজন আমরা সেখানে কার্সরটিকে রেখে এবার যদি পেস্টে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের লেখাটি এখানে চলে এসেছে। অথবা আমরা ইচ্ছে করলে মাউসের রাইট বাটন ক্লিক করো পেস্ট অপশনে ক্লিক করতে পারি, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ভি প্রেস করলেও আমাদের লেখাটি কিন্তু এখানে পেস্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ কোনো লেখাকে সিলেক্ট করে কাট করার পরে আমাকে আবারও পেস্টে ক্লিক করে পেস্ট করতে হবে। যদি আমরা পেস্ট না করি তাহলে কিন্তু লেখাটি আর পেস্ট হবে না, আসবে না। আশা করি কাটের অপশনটি আমরা বুঝতে পেরেছি।
তো এবার শিখবো কপি করা। অর্থাৎ কপি শব্দের অর্থ হচ্ছে অনুলিপি তৈরি করা। ধরুন আমার এই লেখাটি এখানে আমার আবারও আনা প্রয়োজন, অর্থাৎ এখানেও লাগবে প্লাস এখানেও লাগবে, তাহলে ওই ক্ষেত্রে আমরা লেখাটিকে কপি করতে পারি। তো কপি করার জন্য প্রথমত আমরা লেখাটিকে আবার সিলেক্ট করে নিলাম। এবার কপিতে ক্লিক করতে পারি, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে সি, অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে কপি বাটনে ক্লিক করব। এই কপিতে ক্লিক করার পরে আমাদের লেখাটি কপি হয়ে গেছে। এবার যেখানে আমাদের প্রয়োজন সেখানে কার্সর রেখে এবার পেস্টে ক্লিক করা মাত্রই আমাদের লেখাটি পেস্ট হয়ে গেল। তবে মনে রাখবেন, কাট অথবা কপি করার পরে আমরা যতবার ইচ্ছা কিন্তু এখন পেস্ট করতে পারবো। যেমন আমি যদি আবারও পেস্টে ক্লিক করি, দেখুন লেখাটি আমার আবারও চলে আসলো। অথবা রাইট বাটন ক্লিক করে যদি আমরা পেস্টে ক্লিক করি তাও চলে আসবে। অথবা কিবোর্ড থেকে যদি আমরা কন্ট্রোল ভি প্রেস করি তাহলে কিন্তু লেখাটি চলে আসলো। অর্থাৎ একটি কাজকে আমরা তিনভাবে করতে পারি। একটি হচ্ছে মেনু থেকে, একটি কিবোর্ড থেকে, একটি হচ্ছে আমাদের মাউস থেকে। আশা করি কাট, কপি, পেস্ট তিনটি অপশনই আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। এবার দেখব আমরা যদি কোনো ভুল কমান্ড প্রয়োগ করে থাকি, অর্থাৎ যেমন আমরা লেখাগুলোকে এখান থেকে আমরা এখানে নিয়ে আসলাম, এখন আমি চাচ্ছি যে আগের অবস্থায় আমরা ফিরে যাব, অর্থাৎ পূর্বের অবস্থায় ফিরে যাব। এই পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার জন্য আমরা এই আন্ডু কমান্ডটি ব্যবহার করতে পারি। আন্ডু শব্দের অর্থ হচ্ছে পূর্বের অবস্থায় ফিরে যাওয়া। এই পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার জন্য আমরা এই আন্ডুতে ক্লিক করি। দেখুন আমাদের ডকুমেন্টটি প্রথম যে অবস্থায় ছিল আমরা কিন্তু সেই অবস্থায় ফিরে যাচ্ছি। তো যতবার ক্লিক করছি আমরা ঠিক অতবার অত স্টেপ পিছনে যাচ্ছি। দেখুন আমরা কিন্তু একদম প্রথমে যে অবস্থায় ছিলাম ওই অবস্থায় চলে আসলাম। তো আন্ডু করতে করতে একসময় আমরা একদম সর্বশেষ অবস্থায় চলে এসেছি। এখন যদি আমরা কোনো কারণে আবার সামনে আগাতে চাই, অর্থাৎ যে অবস্থা থেকে আমরা এখানে আসলাম সেখানে যেতে চাই, তখন আমরা এই রেডো কমান্ডটি ব্যবহার করতে পারি। দেখুন আমরা আবার সামনে এগোচ্ছি, অর্থাৎ কন্ট্রোল জেড প্রেস অথবা এই আন্ডুতে প্রেস করা মাত্রই আপনি পূর্বের অবস্থায় ফিরে যাবেন, এবং রেডোতে ক্লিক করলে আপনি ওই আন্ডু কমান্ডকে বাতিল করতে পারবেন। অর্থাৎ কন্ট্রোল জেড হচ্ছে আন্ডু আর কন্ট্রোল ওয়াই হচ্ছে রেডো। কন্ট্রোল জেড হচ্ছে আপনার পিছনে যাওয়া, কন্ট্রোল ওয়াই হচ্ছে সামনে যাওয়া। আশা করি আন্ডু এবং রেডো কমান্ডটি আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এই পর্যায়ে শিখবো আমরা কিভাবে ফন্ট পরিবর্তন করব। অর্থাৎ তো এই পর্যায়ে আমরা শিখবো কিভাবে ফন্ট পরিবর্তন করা যায়। দেখুন এই পর্যায়ে আমরা শিখবো কিভাবে ফন্ট পরিবর্তন করা যায়। অর্থাৎ এই ফন্ট ডায়লগ বক্সের কাজগুলো আমরা এখন শিখবো। তো প্রথমত ফন্ট পরিবর্তন করার জন্য আপনাকে লেখাটিকে সিলেক্ট করে নিতে হবে, অথবা আপনি যদি সিলেক্ট করে না নেন পরবর্তীতে আপনি যা লিখবেন তা ওই ফন্টে দেখা যাবে। তো লেখাটিকে আমি সিলেক্ট করে নিলাম। এবার আপনি এই ড্রপ ডাউন অ্যারো থেকে ক্লিক করার পর আপনি এখানে অনেকগুলো ফন্ট আপনি লক্ষ্য করবেন, অর্থাৎ এক একটি ফন্ট দেখতে এক এক রকম। আর যে ফন্টগুলো এখানে ইংরেজি দেওয়া আছে এগুলো হচ্ছে ইংরেজি ফন্ট, এবং যে ফন্টগুলো এখানে বাংলা দেওয়া আছে ওগুলো হচ্ছে বাংলা ফন্ট। আপনার লেখাটা যদি বাংলা হয়ে থাকে তাহলে আপনি বাংলা ফন্টগুলো চয়েস করবেন, এবং আপনার লেখাটা যদি ইংরেজি হয়ে থাকে তাহলে আপনাকে ইংরেজি ফন্টগুলো চয়েস করতে হবে। তা লক্ষ্য করছি আমরা এখানে অনেক ধরনের ফন্ট রয়েছে। তা আমরা এখান থেকে যে কোনো ফন্ট চয়েস করে আমরা আমাদের লেখার স্টাইল চেঞ্জ করতে পারি। তো এখান থেকে আমরা চাইলে যে কোনো ফন্ট চয়েস করতে পারবো, এবং সেম বাংলার ক্ষেত্রেও আপনি চাইলে বাংলা লেখার জন্য বাংলা যে ফন্টগুলো রয়েছে এগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। তো আমাদের এখানে অনেকগুলো বাংলা ফন্ট এবং ইংরেজি ফন্ট আমরা চয়েস করতে পারলাম।
আশা করি ফন্ট চেঞ্জ করতে আমরা সবাই পারবো। এবার এখানে আমরা একটু ফন্ট সাইজ লক্ষ্য করছি, যেমন এখানে দেওয়া আছে 25। তো আপনি 25কে বাড়িয়ে যদি আপনি বাড়িয়ে দেন তাহলে আপনার লেখার সাইজ দেখুন বড় হচ্ছে, এবং যদি আপনি কমিয়ে দেন তাহলে দেখুন আপনার লেখার সাইজ ছোট হচ্ছে। অর্থাৎ এছাড়াও আপনি চাইলে এই যে বড় আইকন একটি এ দেওয়া আছে এবং এখানে একটি ছোট আকৃতিতে একটি এ দেওয়া আছে, অর্থাৎ এই বড় আকৃতির এতে ক্লিক করার ফলে আপনার লেখাটি বড় হয়ে যাবে, এবং ছোট আকৃতির এতে ক্লিক করার ফলে আপনার লেখাটি ছোট হতে থাকবে। অর্থাৎ বড় এতে ক্লিক করলে বড় হবে এবং ছোট এতে ক্লিক করলে ছোট হবে। তো এছাড়াও চাইলে আপনি আপনার লেখাটিকে আপনার কোনো লেখাকে যদি বোল্ড করতে চান, অর্থাৎ বি তে ক্লিক করবেন, অর্থাৎ বি হচ্ছে লেখাকে বোল্ড করা, অর্থাৎ বোল্ড করার ফলে আমাদের লেখাটি গাঢ় হয়ে যাবে। অর্থাৎ বিভিন্ন হেডলাইনকে আমরা এমন বোল্ড করে দিয়ে থাকি। এবং আপনি যদি চান যে কোনো লেখাকে বাঁকানো করতে চান, অর্থাৎ কোনো রেফারেন্স দেওয়ার ক্ষেত্রে আমরা ওই রেফারেন্সটিকে এই ইটালিক ফন্টে ব্যবহার করে থাকি। অর্থাৎ এই আইতে ক্লিক করার ফলে আপনার লেখাটি ইটালিক হয়ে যাবে, এবং ইউতে ক্লিক করলে আপনার লেখার নিচে একটি আন্ডারলাইন চলে আসবে। তো অ্যারো থেকে আপনি চাইলে আন্ডারলাইন স্টাইলও চেঞ্জ করতে পারবেন। বিভিন্ন স্টাইল আন্ডারলাইন আমরা এখানে লক্ষ্য করছি, এবং অ্যারোতে এই আন্ডারলাইন কালার থেকে আপনি চাইলে আন্ডারলাইন যে কোনো কালার করতে পারবেন। লক্ষ্য করুন আমাদের এখানে অনেক ধরনের কালার কিন্তু দেওয়া আছে। এবং এই যে মোর কালার যে অপশনটি রয়েছে, এখান থেকে আপনি চাইলে আন্ডারলাইন যে কালারটি রয়েছে আপনি চয়েস করলেন, যেমন আমি এখান থেকে ব্লু কালার চয়েস করে দিলাম। এবং এই ব্লু কালারটি আমরা কতটা লাইট অথবা কতটা ডিপ করতে চাই আমরা কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারি। এবার ওকে প্রেস করা মাত্রই আমাদের আন্ডারলাইনটি ওই কালার চলে আসলো। এবং পরবর্তী যে প্রোগ্রামটি রয়েছে, অপশনটি রয়েছে স্ট্রাইক থ্রো, অর্থাৎ কোনো লেখাকে যদি আপনি কাটা দাগ দিতে চান ওই ক্ষেত্রে আপনি লেখাটিকে সিলেক্ট করে স্ট্রাইক থ্রোতে ক্লিক করার ফলে আপনার লেখার মাঝখানে একটি কাটা দাগ চলে আসবে। এবং অনেক ক্ষেত্রে আমরা লিখি, যেমন আমরা লিখতে পারি এ স্কোয়ার বি স্কোয়ার, অর্থাৎ এই টুকে সিলেক্ট করে যদি আমরা এই সুপার স্ক্রিপ্টে ক্লিক করে দিই, অর্থাৎ এই অপশনের নাম হচ্ছে সুপার স্ক্রিপ্ট করা। অর্থাৎ দেখুন আমরা যে এই লেখাটি লিখলাম এই লেখাটি কিন্তু একদম নিচে চলে এসেছে, এবং আমরা যদি আবার নর্মাল করে দিতে চাই আবার ক্লিক করে নর্মাল হয়ে যাবে। অর্থাৎ সুপার স্ক্রিপ্টের কাজ হচ্ছে আপনি কোনো লেখা যদি আপনি নিচে নিয়ে আসতে চান, এবং সাবস্ক্রিপ্টের কাজ হচ্ছে কোন লেখাকে ওপরে নিয়ে যাওয়া, যেমন আমরা এ স্কোয়ার, এ পজিটিভ বা এ কিউব বা এই টাইপের কোনো লেখার জন্য আমরা এই কমান্ডটি ব্যবহার করতে পারি। আশা করি বিষয়টি আমরা সম্পূর্ণ বুঝতে পেরেছি। তো আমরা যদি কোনো লেখাকে কালার করতে চাই, লক্ষ্য করুন এখানে ফন্ট কালার যে অপশনটি রয়েছে, এই ফন্ট কালার অপশন থেকে আমরা যে কোনো লেখাকে কালার করতে পারি। যেমন আমি এখান থেকে রেড কালার, ইয়েলো কালার, ব্লু কালার, গ্রিন কালার থেকে শুরু করে যে কোনো কালার কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো এখানকার কালার যদি আমাদের চয়েস না হয় আমরা মোর কালারে ক্লিক করব। মোর কালার থেকে দেখুন এখানে দুটি অপশন রয়েছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে কাস্টম। স্ট্যান্ডার্ডে আমরা লক্ষ্য করছি একটি কালার প্লেট দেওয়া আছে, এই কালার প্লেট থেকে যেমন গ্রিন কালার অনেকগুলো শেড কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো আমরা যে কোনো শেড আমরা এখান থেকে চয়েস করতে পারি, এবং ব্লু কালারের অনেকগুলো শেড এখানে রয়েছে, রেড কালার অনেকগুলো শেড রয়েছে, আমরা যে কোনো কালারের শেড আমরা এখানে পেয়ে যাব। তো আমরা এখানে জাস্ট চয়েস করে দিয়ে ওকে প্রেস করলে আমাদের লেখাটি কালার হয়ে যাচ্ছে। এছাড়াও যে অপশনটি রয়েছে কাস্টম, এই কাস্টম থেকে আমরা আমাদের লেখার কালারটিকে লাইট অথবা ডিপ কিন্তু করতে পারি, অথবা আমরা যতটুকু লাইটিং অথবা যতটুকু ডিপ করতে চাই চয়েস করে দিয়ে জাস্ট ওকে প্রেস করা মাত্র আমাদের লেখার কালারটি পরিবর্তন হয়ে যাবে। তাই আমাদের এখানে আরো একটা অপশন রয়েছে টেক্সট হাইলাইট কালার, অর্থাৎ আপনি যদি কোনো লেখাকে হাইলাইটস করতে চান অথবা মার্কিং করতে চান ওই ক্ষেত্রে আপনি লেখাটাকে সিলেক্ট করে আপনি যদি এখান থেকে যে কোনো কালার চয়েস করে দেন, দেখুন আমাদের লেখাটি হাইলাইটস হয়ে যাচ্ছে, অর্থাৎ মার্কিং হয়ে যাচ্ছে। এছাড়াও আপনি যদি এখান থেকে যে কোনো একটি কালার চয়েস করে, একটি পেন কিন্তু আমাদের সামনে চলে এসেছে, অর্থাৎ আমরা একটি কালার চয়েস করে দিয়ে আমরা এখানে হাইলাইটসে ক্লিক করে দিলাম, একটি কালার চলে আসলো আমাদের সামনে, পেন চলে এসেছে। এবার যে লেখার উপর আমরা টান দিব জাস্ট ওই লেখাটি দেখুন হাইলাইটস হয়ে যাচ্ছে। এভাবে আমরা চাইলে যে কোনো লেখাকে খুব সহজেই হাইলাইটস করতে পারি। আবার যদি আমরা হাইলাইটসটাকে আমরা ক্যান্সেল করে দিতে চাই, জাস্ট আমরা নো কালারে প্রেস করা মাত্রই অর্থাৎ লেখাটিকে সিলেক্ট করে আমরা অ্যারো থেকে বা ড্রপ ডাউন অ্যারো থেকে নো কালারে প্রেস করলে আমাদের কালারটি নর্মাল হয়ে যাচ্ছে।
আশা করি হাইলাইটসের বিষয়টি আমরা সম্পূর্ণ বুঝতে পেরেছি। তো এই পর্যায়ে আমরা দেখব চেঞ্জ কেস। আসলে চেঞ্জ কেসের কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। লক্ষ্য করুন যে আমরা যে প্যারাগ্রাফটি এখানে রয়েছে, প্যারাগ্রাফের প্রতিটি সেন্টেন্সের প্রথম অক্ষরটি কিন্তু বড় হাতে রয়েছে। তো আমরা যদি এখন চাই যে প্রতিটি সেন্টেন্সের অর্থাৎ প্রতিটি অক্ষরই এখানে স্মল লেটার হয়ে যাবে অথবা ক্যাপিটাল লেটার হয়ে যাবে, ওই ক্ষেত্রে আমরা লেখাটিকে সিলেক্ট করে, যেমন সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটাল এইচ ওয়ার্ড, টুগেল কেস, এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। তো আমরা যদি সেন্টেন্সকে চয়েস করে দিই, প্রতিটি সেন্টেন্সের প্রথম অক্ষর বড় হাতের হয়ে যাবে। আমরা যদি এখান থেকে লোয়ার কেস চয়েস করে দিই, লক্ষ্য করুন আমাদের প্রতিটি অক্ষর কিন্তু স্মল লেটার হয়ে গেছে। এবং আমরা যদি এখান থেকে আপার কেস চয়েস করি, একদম প্রতিটি অক্ষরই বড় হাতের হয়ে যাচ্ছে। এবং আমরা যদি এখান থেকে ক্যাপিটাল ইচ ওয়ার্ড অর্থাৎ প্রতিটি শব্দের প্রথম অক্ষর কিন্তু এখানে বড় দেখা যাচ্ছে, অর্থাৎ আমাদের ডকুমেন্টের প্রতিটি শব্দ প্রথম অক্ষরটি বড় হাতের হয়ে গেছে। টুগেলকে চয়েস করলে প্রতিটি শব্দের প্রথম অক্ষর ছোট এবং বাকিটা বড় হয়ে যাচ্ছে। অর্থাৎ সেন্টেন্স কেসের কাজ হচ্ছে প্রতিটি সেন্টেন্সের প্রথম অক্ষর বড় করা, লোয়ার কেসের কাজ হচ্ছে প্রতিটি অক্ষরকে ছোট হাতের করে ফেলা, এবং আপার কেসের কাজ হচ্ছে প্রতিটি অক্ষরকে বড় হাতের করে ফেলবে। এবং ক্যাপিটাল ও ইচ ওয়ার্ড দেওয়া মাত্রই আমাদের প্রতিটি শব্দের প্রথম অক্ষর বড় হাতের হয়ে যাবে। টুগেল কেস মানে হচ্ছে প্রতিটি শব্দের প্রথম অক্ষর ছোট। আশা করি আমরা বিষয়টি সম্পূর্ণ বুঝতে পেরেছি। বিভিন্ন কাজ করার পরে, কালার করার পর, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, অনেক কাজ করার পরে আমরা যদি সবগুলো ফরম্যাটিং আমরা ক্যান্সেল করতে চাই, অর্থাৎ এক ক্লিকে আমরা এই ফরম্যাটিংটাকে বাতিল করার জন্য আমরা জাস্ট এই ক্লিয়ার ফরম্যাটিং এ ক্লিক করা মাত্রই আমাদের সকল ফরম্যাটিং কিন্তু বাতিল হয়ে গেল। আশা করি বিষয়টি আমরা সম্পূর্ণ বুঝতে পেরেছি। অর্থাৎ যে কোনো ভাবে সাজানোর পরে আমরা যদি ক্লিয়ার ফরম্যাটে ক্লিক করে দিই, আমাদের সকল ফরম্যাটিং ক্যান্সেল হয়ে যাবে। তার আমরা বুঝতে পারলাম বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, স্ট্রাইক থ্রু দেওয়া, এবং সেখান থেকে সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট এবং চেঞ্জ কিজ, লেখাকে হাইলাইটস করা এবং লেখার কালার চেঞ্জ করা, লেখা বড় করা, ছোট করা, ফন্ট সাইজ আমাদের ইচ্ছে মতো নেওয়া এবং ফন্ট পরিবর্তন করা আমাদের ফরম্যাটিংকে ক্লিয়ার করে ফেলে। তারপরে লক্ষ্য করুন এই অ্যারোতে আরো একটি অপশন আমরা লক্ষ্য করছি। এখানে আমাদের বিশেষ একটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। যেমন আমরা যদি এই লেখাটিকে আমরা সিলেক্ট করে অ্যারোতে আমরা ক্লিক করি, এবার আমরা দেখেন ঠিক এই অ্যারো বাটন নিতে পাই, ড্রপ ডাউন অ্যারোতে আমরা ক্লিক করে দিই, তাহলে দেখুন আমাদের সামনে একটা নতুন অপশন চলে আসবে, ফন্ট ডায়ালগ বক্স। এই ফন্ট ডায়ালগ বক্স থেকে কিন্তু আমরা এই সবগুলো কাজ একসাথে করতে পারি। অর্থাৎ কিন্তু ফন্ট পরিবর্তন করা, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এগুলো করতে পারবো, সাইজ করতে পারি, লেখা কালার করতে পারি, আন্ডারলাইন চয়েস করতে পারি, আবার আন্ডারলাইন কালারও চয়েস করতে পারি। অর্থাৎ এখান থেকে আমরা সবগুলো কাজ একসাথে করতে পারবো। এবং এছাড়াও এখানে আরো কিছু কাজ দেওয়া আছে। যেমন আমরা এখানে স্ট্রাইক থ্রু থেকে একটি সিঙ্গেল দাগ দিতে পারতাম, তবে এখানে আমাদের স্ট্রাইক থ্রু থেকে আমরা ডাবল দাগও দিতে পারি। অর্থাৎ স্ট্রাইক ক্লিক করলে একটি সিঙ্গেল দাগ ছিল পূর্বে, এখন আমরা এটাকে ডাবল দাগ দিতে পারছি। এছাড়াও এখানে শ্যাডো নামের একটি অপশন রয়েছে। এই শ্যাডোটি আমাদের অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়। লক্ষ্য করুন আমাদের লেখার পিছনে একটি শ্যাডো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই শ্যাডোটি দেওয়ার জন্য আপনি আপনার লেখাটিকে প্রথমে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে যে ফন্ট অপশনটি রয়েছে সেখান থেকে এই শ্যাডোতে টিকমার্ক করা মাত্রই আমাদের লেখার পিছনে আমরা একটি শ্যাডো লক্ষ্য করব। তো এখানে আরো একটি অপশন রয়েছে গুরুত্বপূর্ণ, যেমন ক্যারেক্টার স্পেসিং। অর্থাৎ ক্যারেক্টার স্পেসিং কাজটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। ধরুন আপনি আপনার এই লেখাটিকে আর একটু চওড়া অথবা একটু চিকন করতে চান, তো ওই ক্ষেত্রে কন্ট্রোল চেপে ডি অথবা অ্যারো থেকে আমরা ফন্ট ডায়ালগ বক্সটিকে নিয়ে আসলাম। তো সেখানে যাওয়ার পর সাধারণত এই অপশনটি থাকে এবং আমরা ডান পাশে যে ক্যারেক্টার স্পেসিং অপশনটি আছে ক্লিক করার পর আমাদের সামনে ক্যারেক্টার স্পেসিং অপশনটি চলে আসবে। এবার এখানে আমরা লক্ষ্য করছি এখানে 100% দেওয়া আছে, অর্থাৎ আমরা যদি এখান থেকে 100%কে বাড়িয়ে দিই তাহলে আমাদের লেখাটা একটু চওড়া হয়ে যাবে, যদি আমরা কমিয়ে দিই তাহলে আমাদের লেখাটি চিকন হয়ে যাবে। যেমন আমরা এখানে 50% দিলাম, দিয়ে যদি আমরা ওকে প্রেস করি, লক্ষ্য করুন আমাদের লেখার সাইজ আগে যা ছিল তাই কিন্তু রয়েছে, কিন্তু লেখাটি একটু চিকন হয়ে গেছে। অর্থাৎ এখন আমাদের কম জায়গার প্রয়োজন হবে। আবার যদি আমরা লেখার সাইজটিকে নর্মাল করতে চাই, জাস্ট আমরা সেখানে গিয়ে 100% করে দিলাম। দেখুন এবার আমাদের লেখাটি আগের মতো 100% হয়ে গেছে। তো এখন যদি আমরা আমাদের লেখাটিকে আরেকটু বেশি চওড়া করতে চাই, ওই ক্ষেত্রে আমাদের এখান থেকে 150% আমরা দিয়ে দিলাম, অর্থাৎ পার্সেন্টটিকে আমরা বাড়িয়ে দিলাম। দেখুন এবার আমাদের লেখার সাইজ কিন্তু অনেক বড় বড় দেখা যাচ্ছে, যদিও আমাদের ফন্ট সাইজ ওই আগের 21 কিন্তু রয়ে গেছে। অর্থাৎ কোনো লেখাকে আমরা যদি
চ্যাপ্টা অথবা চিকন করতে চাই, ওই ক্ষেত্রে আমাদের ক্যারেক্টার স্পেসিং অপশনটা আমাদের খুব প্রয়োজন হবে। এবং সেখানে গিয়ে নর্মালি 100% দেওয়া থাকে, বাড়িয়ে দিলে বাড়বে এবং কমিয়ে দিলে লেখার সাইজ কমে যাবে। আশা করি ক্যারেক্টার স্পেসিং এর বিষয়টি আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। এবার আমরা দেখব বুলেটস অ্যান্ড নাম্বারিং। অর্থাৎ আমরা আমাদের ডকুমেন্টে অনেক ক্ষেত্রে লেখার শুরুতে বিভিন্ন ধরনের বুলেটস এড করে থাকি। যেমন এই যে বিভিন্ন ধরনের প্রতীক চিহ্ন কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি। এই প্রতীক চিহ্নগুলোকে আমরা বুলেট বলে সম্বোধন করি। অর্থাৎ বুলেট বলতে দেখতে ঠিক বুলেটসের মতো মনে হবে তা না, যে কোনো ধরনের প্রতীক চিহ্ন ব্যবহার করে কি আমরা বুলেট বলে থাকি। এই বুলেট দেওয়ার জন্য আমরা এই বুলেটস অপশনে ক্লিক করে দিই। দেখুন আমাদের সামনে একটি বুলেটস চলে এসেছে। যদি এই বুলেটসটা আমাদের চয়েস না হয়, আমরা ওই অ্যারো থেকে আমরা আরো অনেক ধরনের বুলেটস কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। ধরুন আমরা এই মাউসটিকে নিয়ে নিলাম। এবার লেখার পর আমরা যদি কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, তাহলে আমাদের পরবর্তী পেজে অটো বুলেট চলে আসছে। তো কোনো কারণে যদি আমাদের এই বুলেটগুলো চয়েস না হয়, আমরা চাইলে বুলেট চেঞ্জ করে নিতে পারি। দেখুন নিচে দেওয়া আছে ডিফাইন নিউ বুলেটস নামের আরেকটি অপশন রয়েছে। এই ডিফাইন নিউ বুলেটস অপশনে ক্লিক করার পরে আমরা এখানে পেয়ে যাব সিম্বল, পিকচার, ফন্ট। আমরা সিম্বলে ক্লিক করব। এই সিম্বলে ক্লিক করার পর আপনার যে অপশনটি আসবে, এরকম ছোট আসতে পারে, বড় আসতে পারে। যদি ছোট আসে, আপনি উপরে যে বারটি রয়েছে টাইটেল বারটিতে আপনি ডাবল ক্লিক করা মাত্রই আপনার বারটি বড় হয়ে যাবে। এখানে আমরা অনেকগুলো বুলেটস আমরা লক্ষ্য করছি। যদি এগুলো আপনি লক্ষ্য করতে না দেখা যায়, তো আপনি ফন্ট থেকে ফন্ট পরিবর্তন করে নেবেন। বিশেষ করে উইন্ডিংস 2 এবং উইন্ডিংস 3, এই তিনটিতে আপনি বিভিন্ন ধরনের বুলেটস পেয়ে যাবেন। অর্থাৎ একটি হচ্ছে উইন্ডিংস, একটি হচ্ছে উইন্ডিংস 2, আরেকটা রয়েছে উইন্ডিংস 3। এখানে লক্ষ্য করুন আমরা অনেক ধরনের বুলেটস কিন্তু পেয়ে যাচ্ছি। তো যেই বুলেটসটি আমাদের প্রয়োজন, যেই বুলেটসটি আমরা ব্যবহার করতে চাই, আমরা জাস্ট এখান থেকে এখন ওই বুলেটসটিকে চয়েস করে দিব যে আমরা এই বুলেটসটি ব্যবহার করতে চাই। যেমন আমি এই বুলেটসটিকে চয়েস করে এবার ওকে প্রেস করছি। এই ওকে দেওয়া মাত্র আমার দেখুন বুলেটস কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার এন্টার দেওয়ার পর পরবর্তী লাইনে অটোমেটিক বুলেট চলে আসছে। আশা করি বুলেটসের বিষয়টি আমরা টোটালি বুঝতে পেরেছি। তো যদি আমাদের এখানে আর বুলেটস প্রয়োজন না হয়, আমরা কিবোর্ড থেকে আবারও এন্টার প্রেস করব, অথবা আমরা কিবোর্ড থেকে ব্যাক স্পেস দিলে আমাদের বুলেটসটি কেটে যাবে এবং আমরা আবার নতুন করে বুলেটস ছাড়া লিখতে পারবো। আবার যখন আমাদের বুলেটস প্রয়োজন হবে, আমরা আবারও বুলেটসে ক্লিক করার পরে আমাদের সামনে বুলেট চলে আসবে। বিষয়টি আশা করি সবাই বুঝতে পেরেছি। তো আমরা এই বুলেটসের পরিবর্তে অনেক ক্ষেত্রে আমরা নাম্বার ব্যবহার করে থাকি। যদি আমরা নাম্বার ব্যবহার করতে চাই, লক্ষ্য করুন বুলেটসের পাশে নাম্বারিং এর যে অপশনটি রয়েছে, নাম্বারিং আমরা ক্লিক করলাম এবং এই নাম্বারিং এ ক্লিক করার পরে প্রথমত 1 নাম্বার কিন্তু চলে এসেছে। এবার যদি আমরা কোনো কিছু লেখার পরে আমরা এন্টার প্রেস করি, তাহলে 2, 3, 4, 5 অটো কিন্তু নাম্বারিং চলে আসছে। তো এখন যদি আপনি চান নাম্বারিং ফরম্যাট চেঞ্জ করতে, তাহলে আপনি ওই ঠিক অ্যারো বাটনে ক্লিক করে বিভিন্ন ক্যাটাগরির নাম্বার আপনি এখানে দেখতে পাবেন। 1, 2, এবিসি, রোমান সংখ্যা, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, অনেক ধরনের নাম্বার কিন্তু এখানে রয়েছে। তো আপনি আপনার ইচ্ছা মতো একটি নাম্বার চয়েস করে নিতে পারেন। অ্যারো থেকে নিচে আরো কয়েকটি অপশন রয়েছে, যেমন সেট নাম্বার ভ্যালু থেকে আপনি চাইলে আপনার নাম্বারিংটা কত থেকে শুরু করতে চান। যেমন আমি 1 থেকে শুরু করেছিলাম, এখানে এখন 8 থেকে শুরু হচ্ছে। আমি যদি বলি যে এখানে আমি 100 থেকে শুরু করতে চাই, এখন দেখেন নাম্বারিং 100 থেকে শুরু হচ্ছে। তো আপনি চাইলে যে কোনো অবস্থান থেকে আপনি নাম্বার শুরু করতে পারেন। যেমন আমি শুরুতেই বললাম যে আমি নাম্বার শুরু করতে চাই 101 থেকে। তো আমি সেট নাম্বার ভ্যালু থেকে আমি চয়েস করে দিলাম 101। এবার ওকে দেওয়ার পরে এন্টার প্রেস করে আমরা লক করব, নাম্বার কিন্তু চলে আসছে। আশা করি বিষয়টি আমরা বুঝতে পেরেছি। এবার একটু লক্ষ্য করুন আমাদের এখানে কিন্তু অনেকগুলো, এখানে আর 4টি অপশন রয়েছে। প্রথমটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, দ্বিতীয় হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট এবং অ্যালাইনমেন্ট জাস্টিফাই করা। অর্থাৎ এই 4টির পুরোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 4টির কাজ যদি আপনি ব্যবহার না জানেন, তাহলে আপনি আপনার লেখাকে সহজে সাজাতে পারবেন না। তো প্রথম যে অপশনটি রয়েছে লেফট অ্যালাইনমেন্ট, লক্ষ্য করুন আমাদের লেখার যে বাম পাশটি কিন্তু এখন সোজা আছে। অর্থাৎ যেহেতু আমাদের লেফট অ্যালাইনমেন্ট সিলেক্ট করা আছে, যার কারণে আমাদের লেখার বাম পাশটা একদম আমরা সোজা দেখতে পাচ্ছি। যদি এটাকে আমরা রাইট অ্যালাইনমেন্ট করে দিই, লক্ষ্য করুন আমাদের লেখা শুরু হচ্ছে এবার ডান দিক থেকে এবং বাম দিকে যাচ্ছে এবং ডান পাশটা কিন্তু একদম সোজা রয়েছে।
তো আমরা যদি এখান থেকে সেন্টার অ্যালাইনমেন্ট করে দিই, দেখুন আমাদের লেখাটি এখন মাঝামাঝি অবস্থানে চলে এসেছে। যেমন আমরা এই টাইটেলটিকে আমরা মাঝখানে নিয়ে আসতে চাই, ওই ক্ষেত্রে আমরা এই সেন্টার অ্যালাইনমেন্ট অপশনটিকে ব্যবহার করতে পারি। অর্থাৎ লেফট ক্লিক করলে লেফটে চলে যাবে, রাইটে ক্লিক করলে রাইটে চলে যাবে এবং সেন্টারে ক্লিক করা মাত্রই মাঝখানে চলে আসবে। অর্থাৎ আমরা কোনো প্যারাগ্রাফকে অথবা কোনো টেক্সটকে আমরা এইভাবে লেফট, রাইট, সেন্টার পজিশনে নিয়ে আসতে পারি। এছাড়া এখানে আরেকটা অপশন রয়েছে জাস্টিফাই। জাস্টিফাই কাজ হচ্ছে লেখার দুইটি পাশকে সমান করে দেওয়া। অর্থাৎ জাস্টিফাই প্রেস করার মাত্র আমাদের লেখার দুইটি পাশ সমান হয়ে গেল। অর্থাৎ আপনি যে কোনো প্যারাগ্রাফ অ্যাপ্লিকেশন লেখার পর আপনাকে অবশ্যই এই অ্যালাইনমেন্টের কাজটি করতে হবে। যদি আপনি অ্যালাইনমেন্টের কাজটি ঠিকমতো না করেন তাহলে আপনার লেখাটাকে দেখতে সুন্দর দেখা যাবে। তো অ্যালাইনমেন্ট করে কিছু কিবোর্ড কমান্ড রয়েছে, যেমন কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে এল প্রেস করলে আপনার লেফট অ্যালাইনমেন্ট হবে, আর প্রেস করলে রাইট অ্যালাইনমেন্ট, কন্ট্রোল চেপে ই প্রেস করলে সেন্টার অ্যালাইনমেন্ট এবং জে প্রেস করলে জাস্টিফাই। অর্থাৎ লেখার দুটি পাশ সমান হয়ে যাবে। তো এখন আমরা দেখব লাইন স্পেসিং। অর্থাৎ একটি লাইন থেকে অপর একটি লাইনের যে দূরত্বটি রয়েছে, এই দূরত্বটি যদি আপনি বাড়াতে চান অথবা কমাতে চান, এই ক্ষেত্রে আপনাকে লাইন স্পেসিং অপশনটি ব্যবহার করতে হবে। তো প্রথমত আপনাকে লেখা সিলেক্ট করলে হবে অথবা লেখার মধ্যে আপনি কাটছটি থাকলেই হবে। লাইন স্পেসিং অপশন থেকে আমরা ওয়ান মানে সিঙ্গেল করে দিলাম। দেখুন আমাদের এই প্যারাগ্রাফটি কিন্তু এখন লাইন স্পেসিং কমে গেছে এবং আমরা যদি একজনের পাঁচ দিয়ে কিছুটা বাড়ছে, একজনের পাঁচ আরো বাড়ছে, দুই দিলে আরো বাড়ানো যাচ্ছে, মানে এখান থেকে আমি আমার ইচ্ছে মতো লাইন স্পেসিং বাড়াতে অথবা কমাতে পারছি। এছাড়াও লাইন স্পেসিং অপশন থেকে আমরা যদি লাইন স্পেসিং অপশন নামে আমরা আরো একটি অপশন দেখতে পাচ্ছি। লাইন স্পেসিং অপশনে ক্লিক করার পরে আমাদের সামনে একটি প্যারাগ্রাফ নামে ডায়লগ বক্স চলে এসেছে। এই প্যারাগ্রাফ ডায়লগ বক্স থেকে আমরা যদি এখান থেকে ইচ্ছে মতো অর্থাৎ 1.2, 1.3, 1.7 মানে আমি আমার ইচ্ছে মতো লাইন স্পেসিং দিতে পারছি। অর্থাৎ আমি আমার ইচ্ছে মতো লাইন স্পেসিং দেওয়া যাবে। এবং লক্ষ্য করছি এখানে দুইটি প্যারাগ্রাফ রয়েছে এবং দুইটি প্যারাগ্রাফের মাঝে একটি গ্যাপ দেখা যাচ্ছে। এই গ্যাপটিকে যদি আমরা রিমুভ করতে চাই, এই রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফে ক্লিক করা মাত্রই রিমুভ হয়ে যাবে। অর্থাৎ এখানে দুইটি অপশন রয়েছে, একটি রেড এড স্পেস বিফোর প্যারাগ্রাফ, এড স্পেস আফটার, এড স্পেস আফটার প্যারাগ্রাফ। অর্থাৎ আফটার বলতে আমরা বুঝি পরে এবং বিফোর বলতে বুঝি পূর্বে। অর্থাৎ আপনি যদি এড স্পেস বিফোর প্যারাগ্রাফ দিয়ে দেন, আপনি প্রতিটি প্যারাগ্রাফের উপরে একটি স্পেস থাকবে এবং আপনি যদি এটাকে রিমুভ করে দেন, দেখুন রিমুভ হয়ে গেছে। এবং আমরা যদি এর স্পেস আফটার প্যারাগ্রাফ দিয়ে দিই, তাহলে প্রতিটি প্যারাগ্রাফের পরে একটি স্পেস তৈরি হচ্ছে, যেটা আমাদের খুবই প্রয়োজন হয়। এবং এই দুটোকে রিমুভ করার জন্য আমরা রিমুভ স্পেস দিয়ে দিব, তাহলে আমাদের প্যারাগ্রাফে যে স্পেসিংটি রয়েছে তা কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। তো সচরাচর প্যারাগ্রাফ যে স্পেসিংটা আমরা ব্যবহার করব সবসময় 1.3, অর্থাৎ এখানে যে অপশনটি দেওয়া আছে এগুলো আপনি ব্যবহার করতে পারেন। তবে এছাড়াও আমরা অনেক সময় লাইন স্পেসিং 1.3 ব্যবহার করে প্যারাগ্রাফটি কিছুটা সুন্দর দেখাতে পারি। এছাড়াও রয়েছে শেডিং এর যে অপশনটি, অর্থাৎ আপনি যদি আপনার লেখার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করে দিতে চান, আপনি এখান থেকে লেখার ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করতে পারবেন। অর্থাৎ এখান থেকে আপনি চাইলে যে কোনো কালার করে আপনার প্যারাগ্রাফকে উপস্থাপন করতে পারেন এবং এই কালারটি কিন্তু অবশ্যই প্রিন্টে দেখা যাচ্ছে, অর্থাৎ আপনি প্রিন্ট করতে পারছেন। আবার যদি আমরা কালারটিকে ক্যান্সেল করে দিতে চাই, বাতিল করে দিতে চাই, ওই ক্ষেত্রে আমরা লেখাটাকে সিলেক্ট করে শেডিং থেকে নো কালার দিয়ে দিলেই শেডিংটি বাতিল হয়ে যাচ্ছে। আশা করি বিষয়টি আমরা সম্পূর্ণ বুঝতে পেরেছি। তো এবার আমরা দেখছি বর্ডার এন্ড শেডিং। অর্থাৎ আমরা যদি চাই লেখার চারপাশে একটি বর্ডার দেব, এই বর্ডার দেওয়ার জন্য প্রথমত আমাকে অবশ্যই লেখাকে সিলেক্ট করে নিতে হবে যে লেখাটিকে আমরা বর্ডার করতে যাচ্ছি। এবার বর্ডার থেকে আমরা বর্ডার এন্ড শেডিং অপশনে চলে যাব। আমরা এখান থেকে চয়েস করে দেব যে আমরা কেমন ধরনের বর্ডার আমরা দিতে চাচ্ছি। এবার বর্ডার চয়েস করার পরে আমরা কালার চয়েস করতে পারি যে কোন ধরনের কালার দিতে চাই, কতটুকু চিকন অথবা মোটা বর্ডার আমরা চয়েস করতে চাই। এছাড়া আমরা চাইলে কোন একটি বর্ডারকে আমরা ক্লিক করে বাতিল করে দিতে পারি, যে আমরা বললাম যে আমাদের ডান পাশের বর্ডারটি বা বাম পাশের বর্ডারটি অথবা উভয় বর্ডারটি আমাদের প্রয়োজন হবে না, ওই ক্ষেত্রে আমরা ক্লিক করে কোনো বর্ডারকে বাতিল করতে পারি। এবার ওকে প্রেস করা মাত্রই আমাদের লেখার চারপাশে একটি বর্ডার কিন্তু চলে এসেছে।
তো বর্ডারটিকে যদি আমরা বাতিল করতে চাই, আমরা বর্ডার থেকে গিয়ে আমরা যদি নাম দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের বর্ডারটি বাতিল হয়ে গেল। তাহলে বর্ডার অপশনে ক্লিক করার পর আমরা আরো কিছু অপশন পাবো, পেজ বর্ডার এবং শেডিং। অর্থাৎ আমরা যে বর্ডারটি করলাম শুধুমাত্র লেখার মধ্যে আমরা যে বর্ডারটি করেছি, অর্থাৎ আমরা যদি কোনো কারণে ফুল পেজের মধ্যেও বর্ডার করতে চাই, ওই ক্ষেত্রে আমরা পেজ বর্ডার অপশনটি চয়েস করতে পারি। তো পেজ বর্ডার চয়েস করার পরে আপনি এখান থেকে কেমন ধরনের বর্ডার দিতে চান, কোন কালারের বর্ডার দিতে চান, কতটুকু চিকন অথবা মোটা বর্ডার আপনি দিতে চান তা চয়েস করে নেবেন। এছাড়াও আপনি চাইলে আর্টে ক্লিক করলে আপনি অনেকগুলো আর্ট কিন্তু এখানে পেয়ে যাবেন। তো যে আর্টটি আপনি বর্ডার করতে চান চয়েস করে নিন, এবং এই আর্টটাকে আপনি চাইলে আরো মোটা করতে পারবেন, চিকন করতে পারবেন ওয়ার্ডটাকে। এবং যে বর্ডারগুলো কালার করা আছে ওগুলো কিন্তু আপনি কালার করতে পারবেন না, তবে যে বর্ডারগুলো কালার করা নেই আপনি ওগুলোকে চাইলে কালার করে নিতে পারবেন। এবার ওকে প্রেস করা মাত্রই আমাদের পেজের চারপাশে কিন্তু একটি বর্ডার চলে এসেছে। তা আমরা যদি বর্ডারটিকে বাতিল করতে চাই, বর্ডার অপশনে গিয়ে আমরা নানে ক্লিক করা মাত্রই আমাদের বর্ডারটি বাতিল হয়ে যাবে। এবং পেজ বর্ডার থেকে যদি আমরা নানে ক্লিক করি, আমাদের পেজ বর্ডারটি বাতিল হয়ে যাচ্ছে। আশা করি বর্ডার শেডিং অপশনটি আমরা টোটালি বুঝতে পেরেছি। এছাড়াও এখানে আমাদের আরেকটি অপশন দেওয়া আছে, ইন্ডেন্টেশন। এই ইন্ডেন্ট থেকে আমাদের কোনো লেখাকে আমরা চাইলে ডান দিকে অথবা বাম দিকে আমরা মুভ করতে পারি। যেমন আমরা আমাদের এই প্যারাগ্রাফটিকে একটু ডান দিকে একটু মুভ করতে চাই, আমরা প্যারাগ্রাফের ডান দিকে মুভ করতে পারছি, আবার ইচ্ছে করলে বাম দিকেও মুভ করতে পারছি। আশা করি বিষয়টি আমরা সম্পূর্ণ বুঝতে পেরেছি। তো প্রিয় ভিউয়ার্স, আজ এছাড়া এখানে কিছু অপশন দেওয়া আছে, কিছু অটো ফরম্যাটিং দেওয়া আছে, এগুলো আমাদের তেমন একটা প্রয়োজন হয় না। তো আমাদের এখানে আরো তিনটি অপশন রয়েছে, ফাইন্ড, রিপ্লেস, সিলেক্ট। সিলেক্টের কাজটা আমরা ইতিমধ্যেই ব্যবহার করেছি। তো আমাদের দুইটি প্রোগ্রাম রয়েছে, ফাইন্ড এবং রিপ্লেস। এই দুইটি প্রোগ্রামের ব্যবহার আমরা এখন দেখব। ফাইন্ড শব্দের অর্থ হচ্ছে খুঁজে বের করা, অর্থাৎ আপনার ডকুমেন্টে যদি এমন কোনো শব্দ থেকে থাকে যেটাকে আপনি খুঁজতে চান, তাহলে আপনি ফাইন্ড অপশনে ক্লিক করবেন, অথবা আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে এফ প্রেস করবেন। তো কন্ট্রোল এফ প্রেস করার পরে আপনি এখানে লিখবেন যে আপনি কি ফাইন্ড করতে চান। যেমন আমি দেখতে চাই যে আমাদের ডকুমেন্টে ডগ নামের একটি শব্দ থাকার কথা, এটি আছে কিনা। তো ডগ সিলেক্ট করার পরে আমরা যদি ফাইন্ড নেক্সটে ক্লিক করি, লক্ষ্য করুন আমাদের এখানে ডগ কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এবার আপনি যদি ফাইন্ড নেক্সট বাটনে ক্লিক করেন, তাহলে দেখেন পরবর্তী শব্দটি সিলেক্ট হয়ে গেল। আবার যদি আপনি নেক্সট বাটনে ক্লিক করেন, দেখুন পরবর্তী শব্দটি সিলেক্ট হয়ে যাচ্ছে। ঠিক এভাবে আপনি একটি একটি করে প্রতিটি শব্দ দেখতে পারেন। আবার আপনি যদি চান যে সবগুলো যতটি ডগ আপনার ডকুমেন্টে লেখা আছে সবগুলো শব্দকে আপনি দেখতে যাচ্ছেন, তাহলে আপনি রিডিং হাইলাইটস অপশন থেকে হাইলাইটস অল ক্লিক করা মাত্রই আপনার সবগুলো শব্দ কিন্তু হাইলাইটস হয়ে গেছে। অর্থাৎ ফাইন্ড থেকে আমরা এভাবে কোনো শব্দকে খুঁজে বের করতে পারি, কোনো রেজাল্ট শিট থেকে কোনো রেজাল্ট খুঁজে বের করতে পারি, কোনো বিশেষ শব্দকে আমরা এভাবে খুঁজে বের করতে পারি। এছাড়া আমাদের এখানে আরেকটা অপশন রয়েছে, রিপ্লেস করা। অর্থাৎ রিপ্লেস শব্দের অর্থ হচ্ছে পুনর্স্থাপন করা। অর্থাৎ আপনি যদি কোনো একটি শব্দের পরিবর্তে অন্য একটি শব্দ বসাতে চান, তাহলে ওই ক্ষেত্রে আপনি রিপ্লেস কমান্ডটি ব্যবহার করতে পারেন। ধরুন আমাদের এখানে লেখা আছে ডগ, কিন্তু আমি এখানে ডগ লেখাটির পরিবর্তে ক্যাট লিখতে চাচ্ছি। অর্থাৎ এখানে যতটি ডগ রয়েছে এই প্রতিটি ডগকে কেটে আমি এখানে ক্যাট লিখতে যাচ্ছি। তাহলে ওই ক্ষেত্রে আমরা যদি একটি একটি করে ডগ কেটে কেটে ক্যাট লিখতে চাই, তাহলে আমাদের কিন্তু অনেক বেশি সময় ব্যয় হবে। তাহলে ওই ক্ষেত্রে আমরা এক ক্লিকেই চেঞ্জ করে নিতে পারি। যেমন আমরা এখানে লিখব ফাইন্ড ওয়ার্ড, অর্থাৎ আমি কার পরিবর্তে লিখতে চান। অর্থাৎ আমরা এখানে লিখে দিলাম যে আমি ডগের পরিবর্তে লিখতে চাই। ডগের পরিবর্তে আমরা কি লিখতে চাই, এই রিপ্লেস উইথ বক্সে আমরা লিখে দিলাম। অর্থাৎ আমরা লিখতে চাই ডগের পরিবর্তে ক্যাট। এবার এই রিপ্লেসে ক্লিক করার পর দেখুন আপনার এখানে প্রথমত এই ডগটিকে ধরা হয়েছে। এবার আপনি যদি রিপ্লেসে ক্লিক করে দেন, দেখুন ডগটি কিন্তু ক্যাট হয়ে গেছে এবং পরবর্তী ডগটিকে ধরা হয়েছে। এবার আপনি যদি ডগে রিপ্লেসে ক্লিক করে দেন, দেখুন চেঞ্জ হয়ে গেছে। এবার আপনি ধরুন কোনো কারণে আপনি বলেন যে না আমি এই ডগটিকে ডগে থাকুক, এটাকে আমি পরিবর্তন করতে চাই না, ওই ক্ষেত্রে আপনি ফাইন্ড নেক্সট বাটনে ক্লিক করুন। অর্থাৎ পরবর্তী ডগটিকে ধরা হয়েছে এবার। এবার আপনি যদি এভাবে চেঞ্জ করতে চান তাহলে রিপ্লেস, আর না করতে চাইলে ফাইন্ড নেক্সট। আর আপনি যদি চান যে না প্রত্যেকটা ডগকেই চেঞ্জ করে ফেলতে চাই, অর্থাৎ এক ক্লিকে আমরা সবগুলো ডগকেই ক্যাট করে ফেলতে চাই, ওই ক্ষেত্রে আমরা রিপ্লেস অল বাটনে ক্লিক করে দিব। তাহলে দেখুন এক ক্লিকে আমাদের ডকুমেন্টের সমস্ত ডগ কিন্তু এখন ক্যাট হয়ে গেছে। তো আমাদের এখানে খুঁজলে আপনি আর কখনোই কোনো ডগ কিন্তু আপনি আর পাবেন না, সবগুলো ক্যাট হয়ে গেছে।
তা আশা করি বিষয়টি আমরা সম্পূর্ণ বুঝতে পেরেছি। প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। শীঘ্রই আমরা আমাদের পার্ট 2 নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আপনি আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।